আসিফ মাহমুদের, সজীব ভুঁইয়ার মুখে জুতার বাড়ি-টাড়ি মেরেছে। এটা স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক আমি কোনো কিছু দেখতেছি না। অনির্বাচিত সরকার হয়ে, পাকাপোক্ত হয়ে ৫ বছর থাকতে চাচ্ছ। যদি আরো ৫ বছর তোমরা থাকতে পারো, তাহলে তো তোমরা মনে হয় মানুষকে ব্রাশ-পেয়ার করে মেরে ফেলবা। এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছে। আমি এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না এই কারণে যে এরা তো নন পলিটিক্যাল। দেখবেন যে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পরে পানি হইলে সেই পানিতে দেশি পুঁটি মাছ ফ্যাল করে দৌড়ায়, ফালায় বেশি। আর ফালায় যেয়ে কারেন্ট জালের ভিতরে আটকা পড়ে। কারেন্ট জালে আটকা পড়ার পরে কিন্তু সেই পুঁটি মাছটা আর সরানোর আর কোনো জায়গা থাকে না, মরে যায় বা জেলের হাতে ধরা খায়। তো এই সরকারের এই যে ২-৪ জন উপদেষ্টা যারা বেশি ফালাচ্ছে, যারা ধরার এই সরাজ্ঞান করতেছে না, যারা জনগণের মাইন্ড মনে করতেছে না, তারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী পরিষদের বহিঃপ্রকাশ ঘটাতে যাচ্ছে। এরা যদি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতো, এরা যদি নির্বাচনের মধ্য দিয়ে উপদেষ্টা হতো, আমি নির্ঘাত, আমি কনফার্ম করে বলতে পারি, এরা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, যদি কোনো জোটের সাথে, যদি কোনো বড় দলের জোটের সাথে না হয়, এরা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, মেম্বার হইতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বললাম, ভোটের মধ্য দিয়ে এরা মেম্বার হইতে পারবে না। আপনি দেখছেন না যে যে উপদেষ্টার কথা বললেন তার গাড়ি বহরে আমি দেখলাম যে ১৫০ থেকে ২০০ গাড়ি, কিন্তু সামনে তাকে নিয়ে স্লোগান দিচ্ছে ২০ থেকে ২৫ জন। তার মানে পাবলিকের সাথে তার গাড়ি বেশি। তো এদেরকে নিয়ে আসলে বলার কিছু ভাষা নেই। এদের চরিত্রটা শেখ হাসিনার চরিত্রের মতোই। আপনি দেখছেন না শেখ হাসিনার আ এমপি ওই যে পিনু খানের ছেলে রনি বখতিয়ার গাড়ি নিয়ে এরকম যাচ্ছিল, রিকশার জ্যাম দেখে গুলি করে মেরে ফেলছিল ২ জনকে, বাংলা মোটরে স্পটে মেরে ফেলছিল ইস্কাটনে। তো ওদের ওদের ভিতরে আর এদের ভিতরে কোনো পার্থক্য নেই। আপনি পাবেন না, পার্থক্য পাবেন না। তারা যে বিপ্লবের অংশ না আমি সেটা বলব না। তারা অবশ্যই বিপ্লবের অংশ। বিপ্লবের অংশ ব্যক্তি এখানে কোনো কেউই না। বিপ্লবের অংশটা হচ্ছে এখানে বুদ্ধিমত্তার সাথে কথা বলেছেন বিজ্ঞ পলিটিশিয়ান, যে বিএনপির মতো এত বড় একটা দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান সাহেব বলেছেন যে এই বিপ্লবটা ঘটেছে বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে, সকলকে নিয়ে। তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখছে। তারা নিজেরা উপদেষ্টা হয়েছে, উপদেষ্টা হয়ে কোর্টের রায়কে অমান্য করতেছে। কোর্টের রায়কে যখন অমান্য করতেছে, তখন হয়তো সাধারণ জনগণ, সাধারণ মানুষ তাদেরকে জুতা নিক্ষেপ করতেছে। যেটা মানুষ এটা আশা করে নাই। আমাদের কারোর বেলায় যদি এরকম ঘটনা ঘটে, সেটাও দুঃখজনক হবে। আসিফ মাহমুদের, সজীব ভুঁইয়ার মুখে জুতার বাড়ি-টাড়ি মেরেছে। এটা স্বাভাবিক ব্যাপার। অস্বাভাবিক আমি কোনো কিছু দেখতেছি না। দেখেন অন্যায় তো অন্যায়ই। অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও একটা অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দেওয়া একটা অন্যায়। ইশরাক হোসেনকে কোর্ট রায় দিয়েছে। ইশরাক হোসেন তো আইনের কাছে গেছে। ইশরাক হোসেন তো নিজে ১ম এ সিটি কর্পোরেশনের কাছে যায় নাই। ইশরাক হোসেন কোর্টে গিয়েছে, কোর্টে মামলা করেছে, কোর্ট সেটা রায় দিয়েছে, ইশরাক হোসেনকে শপথ পড়াইতে বলেছে। সেই শপথকে যখন আটকে দেওয়া হয়েছে, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ গিয়েছে সিটি কর্পোরেশনে। সিটি কর্পোরেশনে যখন সমাধান পায় নাই, তখন গিয়েছে প্রধান বিচারপতির বাসভবনের সামনে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে যখন এটার সমাধান হচ্ছে না, তখন ইশরাক হোসেন বিভিন্ন সময় বলেছেন শপথের ব্যাপারে। দ্বারে ঘুরে বেড়িয়েছেন। দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাদেরকে কে শপথ পড়িয়েছেন? শপথ পড়িয়েছেন বর্তমান যে প্রেসিডেন্ট। শপথ একজন পড়াইতে পারে। বাংলাদেশে একজন সিনিয়র সিটিজেনকে যদি বলা হতো যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বাংলাদেশে অমুক সিনিয়র সিটিজেন শপথ পড়াবে, শপথ তো পড়াইতেই পারত। এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটা কথা ছিল যে শহীদ মিনারে দিয়ে শপথ পড়বে। সেটা কে পড়াইতো? হয়তো কোনো সিনিয়র সিটিজেন পড়াতো। ইঞ্জিনিয়ার ইশরাককে যদি কোনো সিনিয়র সিটিজেন শপথ পড়ায় সিটি কর্পোরেশনে বসাই, বা যদি কোনো সিনিয়র লয়ার পড়ায়, বা সিনিয়র কোনো সাবেক বিচারপতি পড়ায়, বা বর্তমান কোনো বিচারপতি পড়ায়, আমি এখানে শপথ একটা ব্যাপার যে আমি কোনো অন্যায় করব না, অন্যায়ের পক্ষে থাকবো না, আমি কোনো দুর্নীতি করব না, এটা হচ্ছে একটা শপথ। শপথ কে পড়াইলো সেটা মুখ্য বিষয় না। শপথ তো কোনো ওহী না।
যে এটা হাদিসের মধ্য দিয়ে এভাবে করে আসতে হবে। শপথ যে কেউ পড়াইতেই পারে।